রবীন্দ্রনাথকে হত্যা করার চেষ্টা হয়েছিল। রবীন্দ্রনাথকে কেউ ব্রিটিশের দালাল বলতো। ব্রিটিশের দালাল বলে কিন্তু রবীন্দ্রনাথের উপর হত্যা চেষ্টা হয়েছিল ১৯১৬ সালে। তিনি তখন আমেরিকায়। এবং এর পিছনে ছিল পাঞ্জাবি গাদার পার্টি এবং এর পিছনে ছিল রামচন্দ্র ভরদ্বাজ নামে একটা অভিযোগ আসলো। সেটা হলো গিয়া যে এই ভারতের যে নাম কি বলে বিভিন্ন দল তারা চেষ্টা করছিল যে মানে রবীন্দ্রনাথ যাতে ওখানে বক্তৃতা না দেন। এবং রবীন্দ্রনাথ নিজেই এখানে বলতেছেন যে তারাই আমাকে বক্তৃতা দিতে আহ্বান করলো এবং তারাই দেখা গেল যে কোনো সংবর্ধনা দিল না। তারা যখন আমি বক্তৃতা দিচ্ছি তারা কোনো তালি টালি দিচ্ছে না, একটু বিরক্ত হয়ে বসে আছে। মানে তারা এই ইটাকে পছন্দ করে রবীন্দ্রনাথ যে ন্যাশনালিজমের বিরুদ্ধেও বলছেন, সেই ন্যাশনালিজমের তারা করছে না, পক্ষে তারা না। তাহলে এইটা গাদার পার্টি এই জিনিসটা সম্বন্ধে বুঝতে হবে। গাদার পার্টি এটা প্রায় ৩-৪ বছর ছিল আইসে ১৯১২ থেকে ১৯১৭-১৮ এরকম ৪-৫ বছর ৬-৭ বছর ছিল। এটা আমেরিকা ও কানাডাতে খুব বিখ্যাত হয়েছিল। এর কারণও আছে। এই জিনিসটা বুঝতে হবে যে এদের লিডাররা ছিল বেসিক্যালি শিখ এবং এদের উৎসাহ ছিল হলো একজন মুসলমান আল্লামা ইকবাল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথকে হত্যার চেষ্টা কিন্তু এখানকার কোনো বাঙালি হিন্দু বা মুসলমান করেনি। কিন্তু মারাঠিরাও করেনি। পাঞ্জাবিরা করতে চেষ্টা করলো কেন? কারণ এর পিছনে যে পাঞ্জাবের যে একটা র‍্যাপিড উত্থান হচ্ছিল, এই জিনিসটা বুঝতে হবে যে আল্লামা ইকবাল ১৯০৭ সালেই তিনি ১৯০৪ সালে একটা লেখেন, তারও ৩ বছর আগে ১৯০৭ সালের আগেই সারে জাহাঁ সে আচ্ছা। এখানে সারা মানে হিন্দু আর মুসলমান ২ ধর্মেরই প্রেইজ করা হয়। মাঝহাব নেই শিখা থা আপস মে বের রাখনা। তো এই গাদার পার্টিতে কিন্তু হিন্দু মুসলমান দুটোই জড়িত ছিল, যদিও শিখরাই লিডার ছিল। তো এই জিনিসটা বুঝতে হবে যে এই ব্রিটিশ মানে ইকবাল এমনভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে রবীন্দ্রনাথ এতদিন ধরে তিনি যে মানে ব্রিটিশের তোষণ করতেছিলেন, তিনি যে এই নাম কি বলে ক্ষুধিত পাষাণ লিখছেন ইসলামের বিরুদ্ধে, তিনি যে লিখছেন ব্রিটিশদের পক্ষে, ওটা মানে ইরানের বিরুদ্ধে, অথচ ইরানকেই শ্রেষ্ঠ বলছে জার্মানরা। তাই এই যে জার্মান দর্শন কি রবীন্দ্রনাথ পড়েছিলেন, কিন্তু তারপরেও তিনি ব্রিটিশের দালালিতে এই কাজগুলো করছিলেন। এবং তিনি ক্ষুধিত পাষাণ, তারপরে এক রাত্রিতে তিনি বলছেন যে তুমি নেতা হয়ে কি করবা, তুমি তোমার হওয়া উচিত নেতা হইতে গিয়ে তুমি ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার হইলা, তোমার হওয়া উচিত ব্রিটিশের আন্ডারে কোনো জাজ। তাহলে এই ব্রিটিশের আন্ডারে জাজ হওয়া মানে তো ব্রিটিশের একজন অফিসার হওয়া এবং ব্রিটিশ সরকারকে শক্তিশালী করা। এর ফলাফলে কি হবে, ভারতবর্ষে যে শক্তিশালী যে নেটওয়ার্কটা, যে স্বাধীনতা চক্র, তারা তো শক্তিশালী হবে না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তার ঘরে বাইরে থেকে শুরু করে সবগুলা লেখাই হলো কি ব্রিটিশ তোষণের। তাই এই জিনিসটা বুঝতে হবে যে বাংলায় বঙ্কিম আর রবীন্দ্রনাথের মধ্যে বিশেষ কিছু পার্থক্য আছে। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ব্রাহ্মণ, আর ছিলেন ব্রাহ্ম। মানে ব্রাহ্ম একটা নতুন ধর্ম, রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম। তাহলে এই দুইজনেরই কিন্তু হিউজ পড়াশোনা ছিল এবং দুইজনই ভারতবর্ষের প্রথম ব্রিটিশ দর্শন, কুমতে, ফ্রেঞ্চ দর্শন, গেটে, তারপরে এই হক, লবস, রুশো, হেগেল এগুলো পড়েছিলেন প্রথমে ভারতবর্ষের দুইজন। একজন হলেন গিয়ে বঙ্কিম, আরেকজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে পড়লেন কি আল্লামা ইকবাল। এবং আল্লামা ইকবাল এত পড়লেন যে দুইজন কম্বাইন্ডলি ভাবে আল্লামা ইকবালের সাথে পারবে না। তো এই আল্লামা ইকবাল যখন ১৯০৭ সালে তিনি একটা কবিতা লিখলেন, কবিতা লিখলেন যে খুদা কি বস্তি, খুদা কি দুনিয়া দোকানদারি নেই হ্যাঁ, এই দুনিয়া দোকানদারি না, এখানে তুমি মানে এই খোদার যে দুনিয়া সেইটা কিন্তু এই এটা ইবাদত জায়গা, এটা কেনা বেচার জায়গা না। তাই কেনা বেচার জায়গা করলে কি হবে, তোমার নিজেই নিজের এই সভ্যতা তোমরা নিজেরাই নিজের ছুরিতে আত্মহত্যা করবে। এই জিনিসটাই আল্লামা ইকবাল ওই মার্চ ১৯০৭ সালে মার্চ মাসে এই কবিতাটা লিখেছিলেন। এটা লিখেছিলেন ইংল্যান্ডে বৈশা। তো তিনি কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন, মিউনিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আল্লামা ইকবাল। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো এইসব স্কুলে তিনি পাশ করেননি, তিনি ব্যারিস্টারি করতে ইংল্যান্ড গেছিলেন। তারপরে ৩-৪ মাস এই বিভিন্ন জায়গায় সাহিত্য পড়ে টরে চলে আসছিলেন ফেরত। তাহলে রবীন্দ্রনাথের সাথে আল্লামা ইকবালের বেসিক্যালি অনেকখানি পার্থক্য ছিল। সেই পার্থক্যটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আল্লামা ইকবাল কথা কম বলতেন, পড়াশোনাটা বেশি করতেন। আর রবীন্দ্রনাথ বা বঙ্কিম এরা প্রচুর লেখালেখি করেছেন, মিথ্যা কথা লিখেছেন, কিন্তু পড়াশোনা অন্যান্যদের চেয়ে বেশি। কিন্তু আল্লামা ইকবাল যে পর্যায়ে পড়াশোনা করেছিলেন, সে তার ধারে কাছেও আল্লামা ইকবালের পড়াশোনার ধারে কাছে রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাবে না। তো আল্লামা ইকবাল যখন
কিন্তু বই লেখেননি প্রথম দিকে। ইলমুল ইকতিসাদ বইটা অত জনপ্রিয় হয়নি, এটা অর্থনীতির উপরে বই, অর্থনীতির উপরে বই বেশি জনপ্রিয় হয় না, কিন্তু সাহিত্যের উপরে বইগুলো জনপ্রিয় হয়। তার প্রথম বইটা হয়েছিল আশরায়ে খুদি 1915 সালে। তার আগে একটা বড় কবিতা লিখেছিলেন শিকুয়া জব শিকুয়া, গোটা ভারতব্যাপী ধন্য ধন্য পড়ে গিয়েছিল। তার আগে 1912 সালে এই যে শিকুয়া লেখা, এবং তার 2 বছর পরেই জবাব শিকুয়া লেখা। তো এই যে শিকুয়া এবং জবাব শিকুয়া এগুলা কিন্তু মানে তার আগে তিনি পত্রিকায় 2-4টা কবিতা লিখতেন, তাতেই কিন্তু দুনিয়া বুঝে গেছিল যে রবীন্দ্রনাথের থেকে এই লোকের পড়াশোনাটা বেশি। এই জিনিসটা কীভাবে বোঝা যায়? এই জিনিসটা বোঝাচ্ছে আপনার যদি একটা মানুষ একজন ইঞ্জিনিয়ার হইতে বা একজন বিরাট বড় ডাক্তার হইতে 20 বছর পড়াশোনা করা লাগে, একজন উকিল হতে, নাম করা উকিল হতে 10-15 বছর 20 বছর পড়াশোনা করা লাগে। কিন্তু এই উকিলদের যদি আপনি 5-10 মিনিট ইন্টারভিউ নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকের পড়াশোনা কতখানি বেশি। তো কাজেই একটা প্রবলেম সলভিং এটা অনেক বেশি ইসের দরকার, কিন্তু সলভিং করতে পারবে কিনা এই জিনিসটা যাচাই করতে এটা 5-10 মিনিটের সফটওয়্যার রান করলে এটা বোঝা যায়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই আল্লামা ইকবাল যে রবীন্দ্রনাথ থেকেও বেশি পড়াশোনা, এটা জনগণ বুঝতে পারছিল, বিশেষ করে পাঞ্জাবি জনগণ। এই জন্য পাঞ্জাবি জনগণ কিন্তু তাকে শ্রদ্ধা করছিল না রবীন্দ্রনাথকে। এবং এই শ্রীরামচন্দ্র ভারদ্বাজ, যিনি গাদার পার্টির নেতা ছিলেন ওই সময়, তিনি কি কথা বলছেন, এবং এটার উপরে একটা গোটা বই লিখেছেন। বইটা হলো গিয়ে বিপ্লবীদের রবীন্দ্রনাথ। বিপ্লবীদের রবীন্দ্রনাথ এই বইটা একটু আপনাদের দেখায়নি। বিপ্লবীদের রবীন্দ্রনাথ হলো গিয়া এইটা হলো বই, বিপ্লবীদের রবীন্দ্রনাথ। এটা হলো বিপ্লবীদের রবীন্দ্রনাথ বই, বিপ্লবীদের রবীন্দ্রনাথ বই এটা, বিপ্লবীদের রবীন্দ্রনাথ বই। এবং এটা লিখেছেন হলো গিয়া বিপ্লবীদের রবীন্দ্রনাথ বইটা লিখেছেন সৌম্যব্রত দাশগুপ্ত আর সৈকত নিয়োগী। তো এই দুইজনেই বেশি আগে না, এটা 2024 সালে বইটা লেখা। 2024 সালে মানে বাংলা 1431 সালে। তাহলে এইটা মাত্র 2 বছর আগের লেখা। এবং এই ধরনের রবীন্দ্রনাথের প্রকৃত চরিত্র এই বইগুলা প্রায় 3-4 বছর ধরে আসা শুরু করেছে, বিশেষ করে আমি যখন ইউটিউবে জার্মান দর্শন নিয়ে বক্তৃতা দেওয়া শুরু করলাম তারপর থেকে। তো কাজে এই বইটার এই খুবই জ্ঞানগর্ভ বই, এবং এখানে রবীন্দ্রনাথকে একটা নিরপেক্ষভাবেই উত্তর ভারত দক্ষিণ ভারতের লোকেরা কিভাবে দেখে সেটাও কিন্তু এখানে আছে। এই জিনিসটা আমি একটু তুলে ধরতে চাই যে 2রা অক্টোবর সেন্ট ফ্রান্সিস হোটেলে রবীন্দ্রনাথ বক্তৃতার বিরুদ্ধে ছিল রামচন্দ্রের অভিযোগ, এই যে জেল গাদার পার্টি। তিনি বললেন, বিপ্লবী নেতা রামচন্দ্র সমালোচনায় লিখলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন মোগল সভ্যতা ও অন্যান্য সমস্ত শাসকবর্গের তুলনায় ব্রিটিশ শাসনই শ্রেষ্ঠ। তাহলে মোগল সভ্যতা ও অন্যান্য সমস্ত শাসকবর্গের তুলনায় ব্রিটিশ শাসকই শ্রেষ্ঠ, এই যে কথাটা তিনি বললেন, এই কথাটা বলার জন্য এখানে তাহলে ট্যাগর বিস্মৃত হয়েছেন যে মোগল সাম্রাজ্য হিন্দুরা মুখ্যমন্ত্রী হতেন এবং বহু সরকারি পদ অলঙ্কৃত করেছেন, কিন্তু ব্রিটিশ ভারতের লেফটেন্যান্ট গভর্নর, মন্ত্রী বা উচ্চ শাসনতান্ত্রিক পদ হিন্দুরা কখনো পাননি। সিভিল সার্ভিসে হিন্দু ও ইংরেজদের সংখ্যা যথাক্রমে 65 ও 1200। তাহলে হিন্দুরা যদি 65 হয়, তার প্রায় 10 গুণ 20 গুণ বেশি হলো গিয়া এই ব্রিটিশের সংখ্যা 1200। বিখ্যাত কবির স্মরণ রাখা প্রয়োজন যে ইন্ডিয়া হাউস মুঘলদের আমলে দিল্লিতেই ছিল, মানে শাসন হইতো এইটা দিল্লিতেই, কিন্তু আগ্রায় আর দিল্লিতেই শাসন হতো, কিন্তু ব্রিটিশ ভারতে এটি অবস্থান করছে লন্ডন। মানে লন্ডন থেকেই ইন্ডিয়া এই যে ব্রিটিশ মন্ত্রী, ইন্ডিয়ান কলোনি বিষয়ে মন্ত্রী, তিনি কিন্তু ইংল্যান্ডে অবস্থান করছেন আর ভাইসরয় দেশে অবস্থান করছেন। কাজেই এটা একটা পুরোদস্তু কলোনি ছিল, কিন্তু ইসে কিন্তু কলোনি ছিল না। এই কথাটাই শ্রীরামচন্দ্র বুঝাতে চাচ্ছেন রবীন্দ্রনাথকে এবং গোটা আমেরিকা এবং ভারত এবং কানাডার জনগণকে। বিখ্যাত কবি সংরক্ষা প্রয়োজন ইন্ডিয়া। আচ্ছা, তবে যে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ ডলার সেখানে চলে যায়। ট্যাগর বিস্মৃত হয়েছেন যে মানে ভারত থেকে ইংল্যান্ডে চলে যায়। ট্যাগর বিস্মৃত হয়েছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিক্ষার সুবাদে প্রায় 60% ফিলিপাইনের লোক লিখিত পড়তে পারে। তাই ফিলিপাইন ছিল আমেরিকান কলোনি, আর আমেরিকা কি ততদিনে জার্মান দর্শনের আন্ডারে চলে গেছে। আর জার্মান দর্শন আন্ডারে হওয়ার ফলে তাদের উৎসাহ উদ্দীপনা প্রচণ্ড বেশি, মানুষকে মানুষ জ্ঞান করা, এশিয়ানদের সম্মান করা, এটা কিন্তু মানে গেটে কিন্তু বলেছিলেন যে পৃথিবীর সুপারম্যান হলো গিয়ে মুসলমানরা। তো কাজেই মুসলমানরা বেশিরভাগই এশিয়ায় বসবাস করে, কাজেই এশিয়াকে তারা সম্মান করতে বাধ্য জার্মানরা। আর জার্মান দর্শনই আমেরিকায় এই এমারসন, তারপরে হেনরি ডেভিড থরো, তারপরে এই মার্ক টোয়েন, এদের মধ্যে
প্রচণ্ডভাবেই ছড়িয়ে পড়েছিল। তো সেই থ্রুতে তারা তারা এই ফিলিপাইনে আমেরিকা কী করেছিল, 60 ভাগ সেখানে শিক্ষা বিস্তার করেছে। সেই কথাটা শিখে বলছে শ্রীরামচন্দ্র। আর আর উচ্চশিক্ষাও তাদের দেওয়া হয়েছে। বিপরীতে বিগত 150 বছর ব্রিটিশ শাসনে ভারত বড় জোর, শতকরা 10 ভাগ নাম লেখার মতো বিদ্যার অধিকারী। তাইলে ওরা হলো গিয়া 60 ভাগ আসল শিক্ষিত, আর আমাদের 10 ভাগ নাম কাওয়াসে শিক্ষিত এই ভারতবর্ষে, সেটা ব্রিটিশ শাসনে। তাহলে ব্রিটিশ শাসনের থেকে আমেরিকান শাসন অনেক উপকারী, এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে পেরেছে। পরবর্তীতে আমরা দেখব এই লোক কিন্তু হিন্দু জার্মান কনস্পিরেসির সাথে জড়িয়ে পড়েছিলেন, এবং এই যখন বিচার হচ্ছিল এই শ্রীরামচন্দ্র ভারদ্বাজ, তখনই আরেকজন তারই মানে পার্টির লোক রাম সিং নামে তাকে হত্যা করে। এবং ওই অভিযোগটা একই, তিনি রবীন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ করছেন ব্রিটিশ শাসনের, আর ওই রাম সিংও কিন্তু এই রামচন্দ্র ভারদ্বাজকে বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তুমি ব্রিটিশের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ তখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে 1918 সালের দিকে, এবং তিনি তো বুঝতে পারছেন যে আর এখন আমাদের ওই বিদ্রোহ কইরা লাভ হবে না। আর গাদার মানে কিন্তু রেভলিউশন বা বিদ্রোহ, বিপ্লব বা বিদ্রোহ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। গাদার পার্টি যেন গাদ্দার কথাটা আসছে, যে বিশ্বাসঘাতক তাকে, যা বিপ্লবী তাকে বলা হয় গাদ্দার। তো এই গাদার পার্টিতে কিন্তু প্রচণ্ডভাবেই মানে চেষ্টা হয়েছিল যে এই একটা যারা এই ইন্ডিয়াকে স্বাধীন করবে আমেরিকা থেকে। তো এই জন্য গাদার পার্টি, পরবর্তীতে আমরা দেখব যে এর প্রায় সে মারা যাওয়ার 1 বছর, মানে 18 সালে তিনি মারা যান। আর রামচন্দ্র ভারদ্বাজ তার 1 বছর পরে পাঞ্জাবে একটা মেসাকার তৈরি করে ব্রিটিশরা। কারণ পাঞ্জাবিরা এই আল্লামা ইকবালের যে পড়াশোনা, এ দ্বারা উদ্দীপ্ত হয়ে বুঝতে পেরেছিল যে এই ভারতবাসী মুসলমান ও হিন্দু এই দুই সম্প্রদায় ব্রিটিশদের থেকে উন্নত। তো কাজেই তারা তাদের অনুসারে 1918 সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটিশের প্রতিশ্রুতি অনুসারে তা চেয়েছিল স্বাধীনতা বা ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু ব্রিটিশরা তো ডোমিনিয়ন স্ট্যাটাসও দেবে না আর স্বাধীনতাও দেবে না। তাই কারণ তাদের একটা ভয় ছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দিলে পরে তারা পূর্ণাঙ্গ স্বাধীন হয়ে যাবে, এবং একসময় ব্রিটিশ সৈন্যরা ব্রিটিশ অফিসাররা বা ইন্ডিয়ান সৈন্যদের দ্বারা মারা পড়বে। যেরকম 100 বছর আগে 1857 সালে এই আমেরিকার এই ব্রিটিশ সৈন্যরা আমেরিকায় মারা পড়ছিল। ব্রিটিশ সৈন্যরা মানে ব্রিটিশ সৈন্যরা ইন্ডিয়ায় মারা, আমেরিকা না, ইন্ডিয়ায়। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এবং এই শ্রীরামচন্দ্র যে অভিযোগগুলো তুলছে, এগুলো কিন্তু প্রচণ্ড জ্ঞানগর্ভ, এবং তিনি কিন্তু বয়স কম হলেও কিন্তু তিনি পড়াশোনা করেছেন ব্যাপকটা বোঝাই যাচ্ছে। তাইলে এই ট্যাগর বলেছেন প্রত্যেকের মানুষ মুক্ত নয়, হিন্দুদের সাথে তুলনা সহজসাধ্য নয়। মানে পশ্চিমার লোক প্রাচ্য আর প্রতীচ্য বলছে পশ্চিমের লোক মুক্ত নয়, এবং হিন্দুর সাথে তুলনা সহজ। হিন্দুদের দুটোর সময় জাগর বিস্তৃত হয়েছেন যে 1,90,00,000 লোক ভারতে মারা যায় দুর্ভিক্ষে, 1,50,00,000 লোক মারা যায় প্লেগে, 9 কোটি লোক থাকে অর্ধাহারে, জেল পরিপূর্ণ, যুবক দলে 400 জনকে হত্যা করা হয়েছে, 5,000 জনকে কারারুদ্ধ করা হয়েছে কলকাতা, ঢাকা, বরিশাল, লাহোর, আম্বালা, দিল্লি এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তাহলে এখানে আপনি চিন্তা করেন যে ঢাকা, বরিশাল, কলকাতা, লাহোর, আম্বালা, দিল্লি, এই যে মুসলমান প্রধান এলাকাগুলো তিনি উল্লেখ করছেন শ্রীরামচন্দ্র। এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে যে শ্রীরামচন্দ্র ছিলেন পাঞ্জাবের লোক, আর পাঞ্জাবে যে তাদের যে প্রকৃত গুরু, রবীন্দ্রনাথ তাদের গুরু না। পরবর্তীতে আমরা দেখবো যে রবীন্দ্রনাথকে মানে আমেরিকান এবং ব্রিটিশ স্পাইরা তাকে সতর্ক করছে যে এই গাদার পার্টির লোকরা হয়তো আপনাকে মার্ডার করার চেষ্টা করছে, এবং তিনি কিছু বক্তৃতা তিনি বন্ধ করে তিনি অন্য শহরে চলে যান। এবং এইগুলোকে আমি দেখাবো এখানে, এগুলো কিন্তু ছবি তুলে সব দিয়েছে যে এই মানে বলছে এই হিন্দু রবীন্দ্রনাথ পলায়ন করিয়াছে অমুক শহর থেকে হত্যা হয়ে যাওয়ার ভয়ে। তো এই ধরনের পত্রিকাগুলো কিন্তু এই বইটা কিন্তু অসাধারণ একটা বই। বইটার নাম বিপ্লবীদের রবীন্দ্রনাথ, কলকাতা থেকে পাবলিশ, এবং এর প্রকাশনী হলো গিয়া, এটা আমি বলে দিই আপনাদের, এর প্রকাশনী হলো গিয়া, আর লেখক হলো সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী, আর এটার প্রকাশক হলো গিয়া প্রচ্ছদ করেছে সুব্রনীল ঘোষ, আর এটার প্রচ্ছদ করেছে, এটা প্রকাশ করেছে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, শ্যামাচরণ স্ট্রিট, কলকাতা। তাহলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই রবীন্দ্রনাথের মানে
এই রবীন্দ্রনাথকে হত্যা করা হইতে পারত, কারণ এই যে লোকের বিরুদ্ধে অভিযোগ আসে সেই লোক নিজে হত্যা হয়ে গেছে তার অনুসারীদের দ্বারাই। তাহলে একটা পার্টি চেয়ারম্যান যদি তার নিজের অনুসারীদের হত্যা হয়ে যায়, তাহলে যাদেরকে তারা ঘৃণা করছে সেই জায়গাটাও কিন্তু এই ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে রবীন্দ্রনাথ বলছেন যে এইটা এই যারা গোয়েন্দা বা প্রাইভেট যারা গোয়েন্দা প্রাইভেট ডিটেকটিভ তাদের একটু বাড়াবাড়ি, তারা আমাকে কেউ ওভাবে হামলা করতে আসেনি, এখানে অন্য কেউ আমাকে হামলা করতে চেয়েছিল, আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু ওদের পছন্দ ছিল না, ওই জন্য তাকে তারাই দেওয়া হয়েছে। কিন্তু যারা তারাই দিয়েছে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে পছন্দ করতো না। ওইটা আমি লেখাটাও আমি এখানে আমি আপনাদেরকে দিব। এই জিনিসটা এখন বলছে যে এই 5,000 কারারুদ্ধ কলকাতা, ঢাকা, বরিশাল, লাহোর, আম্বালা, দিল্লি, উত্তর পশ্চিম সীমান্ত, এই কলকাতা, ঢাকা, বরিশাল, এই তিনটা বাংলার শহর কথা কেন তুললেন? মানে রবীন্দ্রনাথ তো বাংলার লোক, কাজেই তিনি বাংলার যে কী পরিমাণ অত্যাচার হচ্ছে এগুলো দিয়ে তিনি বোঝা যাচ্ছিলেন যে রবীন্দ্রনাথ হলো ব্রিটিশের দালাল। তাহলে এই জন্য তিনি মানে প্রচণ্ডভাবেই কীভাবে কথাগুলো বলেছেন সেটা আমি এখান থেকে তুলে দেবো বইটা থেকে। যে সংবাদপত্রে যেদিন রামচন্দ্রের বিরুদ্ধে টেগোরের মানবতাবাদ সামান্য কোটি রৌপ্যমুদ্রার বিনিময়ে বিদেশি অত্যাচারীদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কী করে টেগোর বললেন ভারত তার আত্মাকে হারায়নি? এগুলো আমি বই থেকেই, যে এই রামচন্দ্র ভারদ্বাজ যে লিখেছিলেন ওই সময় এই সে প্রতিবাদে তাদের পত্রিকাগুলোতে, তাদের যে গাদার পার্টি কিন্তু প্রচণ্ড বিখ্যাত হয়েছিল ওই সময়, কারণ ওই সময় ইংল্যান্ড খুব বিপদে পড়েছিল। এই জার্মানিরা দেখা যাচ্ছে যে প্যারিসের কাছাকাছি চলে আসছিল আর ইটালিয়ান ফ্রন্ট ধ্বংস করে দিয়েছিল, এবং ইটালি বলছিল যে তোমাদের যা লাগে না আমরা যুদ্ধ করবো না। এই রাশিয়ান ফ্রন্টও জার্মানি ধ্বংস করে দিয়েছিল, সরকার পতন হয়ে গেছিল, কমিউনিস্ট চলে আসছিল ওখানে, কমিউনিস্টরা জার্মানদের সাথে সন্ধি চুক্তি করেছিল। আর এই নাম কি বলে ফ্রান্স আর যা পতন ছিল প্রায় নিশ্চিত ছিল, কারণ ওই ফ্রন্ট থেকে সৈন্যরা চলে আসে, এই যদি এইখানে যোগ দেয় তখন তো ফ্রান্সের পতন হবেই। প্যারিসের এত কাছাকাছি চলে আসছিল, অনেকেই বলছিল যে ট্যাক্সিতে করে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ফ্রান্স দখলই করে ফেলে জার্মানি। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এই সময় এই যারা এই পাঞ্জাবি লোক, বিশেষ করে গাদার পার্টির লোক, তারা কিন্তু বিশ্বাসী, এবং গাদার পার্টির লোকরা বলছে যে গাদার পার্টি প্রচণ্ডভাবে জনপ্রিয়তা আছে বাংলাতেও। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এই বইটা আপনারা পড়ে দেখেন, অসাধারণ একটা বই। রবীন্দ্র সাম্রাজ্য যে ভেঙে পড়ছে, এই বইটা তার একটা, এটা কলকাতা থেকে যদি এরকম একটা বই পাবলিশ হয় তাহলে আপনারা বুঝতে পারেন যে আর কলকাতায় এতদিন এগুলো চর্চা হতো না, কিন্তু গোপনে গোপনে তারা হিন্দি উর্দুতে রবীন্দ্রনাথকে কী পরিমাণ ঘৃণা করা হয় আর প্রতিটা মুভিতে বাঙালিকে কী ধরনের ঘৃণা করা হচ্ছে এগুলো তো তারা জানতোই কলকাতার লোকেরা, কিন্তু এটা প্রকাশ করতো না। এখন কিন্তু সেটা প্রকাশ করতেছে তারাও। এই বইটা কিন্তু এই যে নাম কি বলে বিপ্লবীদের রবীন্দ্রনাথ বইটার নাম, এখানে কিন্তু শ্রী অরবিন্দের সাথে চিঠি চালাচালি হয়েছে রবীন্দ্রনাথের, সেই চিঠিগুলোও আছে। হ্যাঁ, এবং অনেক বিপ্লবীদের সাথে রবীন্দ্রনাথের কী ধরনের ডিলিংস হয়েছে, আর এখানে যে পাঞ্জাবের বিপ্লবীরা তাকে হত্যার ষড়যন্ত্র করছিল সেই সম্বন্ধে এখানে বিস্তারিত লেখা আছে, এবং কী ধরনের তারা প্রতিবাদ করছিল পাঞ্জাবের লোক সেইটা আমি একটু এখানে উল্লেখ করছি। শ্রী রামচন্দ্র ভারদ্বাজ তিনি লিখছেন যে যদি কিছুমাত্র কী করে ট্যাগর বলেন ভারত তার আত্মাকে হারায়নি, যদি বিন্দুমাত্র তার কিছুমাত্র জীবিত থাকে এবং জীবনের কোথাও স্পন্দন ধরা পড়ে, তা ট্যাগরের শান্তি প্রচারের জন্য হয়েছে অংশত নবভারতের দল গাদারের জন্য, যে এককভাবে ট্যাগরের নিজস্ব প্রদেশ বাংলাদেশেই যথেষ্ট। তাহলে বলতেছে যে ট্যাগরের প্রদেশেও গাদার দল এখন শক্তিশালী। এতটাই ভারতের শত্রুর কাছে নাইট উপাধি পাওয়ার পর ট্যাগরের কী পরিবর্তন? আমরা জানি যে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরে ট্যাগর তার নাইট উপাধি পরিত্যাগ করেছেন, কিন্তু নাইট উপাধি পরিবর্তন পাওয়ার পরে তিনি বলছেন যে এতদিন আসলে ট্যাগরের লেখাটা অত পড়তো না পাঞ্জাবি লোকেরা, এটা বুঝতে হবে। কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার পরে পাঞ্জাবিরা যখন এই লেখাগুলো পড়ছে তাদের কাছে মনে হচ্ছে যে এই লেখাগুলো ব্রিটিশের প্রচণ্ড দালাল। কেন 1908 সালের যে এই যে নাম কি বলে ওই নাম কি বলে এত মোটা 400 পেজের বই, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের নাম হলো গিয়া গোরাও কিন্তু প্রচণ্ডভাবে ব্রিটিশের দালালিতে পরিপূর্ণ। এই জিনিসটা বুঝতে হবে যে এই যে ট্যাগরের একই পরিবর্তনই বর্তমান হিন্দুদের গুণাবলীর প্রশংসা করলেও তিনি ঘোষণা করেন ভারত সাহিত্য সরঞ্জাম প্রস্তুত নয়। যদি তিনি প্রাচীন ভারতের এত সমর্থক হয়ে থাকেন, প্রতীচ্য সরকারের বিরোধিতা করেন, তবে কেন তিনি ব্রিটিশ সরকারের কাছে নতজানি হয়ে স্যার উপাধিটি নিলেন? তাহলে তিনি, আমরা বলি যে তিনি পরিত্যাগ করে খুব করেছেন, কিন্তু বলছে তিনি নিলেন কেন? যেখানে প্রত্যাখ্যান করেছেন গোখলে, বোম্বাইয়ের সম্পাদক বন্দে মালাবাড়ি, তাহলে এরা প্রত্যাখ্যান করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ নিয়েছেন। কিন্তু পরে যখন ওই জালিয়ানবাগ হত্যাকাণ্ড হলো তখন তিনি এটা পরিত্যাগ করেছেন। তাহলে যদি ট্যাগর
সবল মনোভাব প্রদর্শন করতেন, এই সরকারি পরিত্যাগ করে, তবে আমরা বিশ্বাস করবো তিনি মনোপ্রাণে সৎ। পরবর্তীতে কিন্তু সত্যি পরিত্যাগ করেন এবং ওই যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড পরে। বিষয়টি কেবলমাত্র নীতিগত ঘাত প্রতিঘাতে আবদ্ধ থাকলে যে তিনি ইতিহাস পরবর্তী বেদনাদায়ক ঘটনাটি ঘটতো না। এরপরে যা ঘটেছিল অত্যন্ত নভিভ্রেদ। বইয়ে লিখতেছে যে এরপরে যা ঘটলো মানে কি, এখানে এই যে তার বিরুদ্ধে লেখালেখি চলছে কিন্তু তার রবীন্দ্রনাথ হত্যার ষড়যন্ত্র। আচ্ছা, তাহলে এটা এই সংবাদপত্রে যেদিন রামচন্দ্রের প্রতিবাদ প্রকাশিত হয় সেই দিন একটি কলঙ্কজনক ঘটনা ঘটে যায়। পরের দিন সংবাদের শিরোনাম স্তম্ভিত করার মতো, ট্যাগর ভিজিট বাই হিন্দুস ক্ল্যাশ রেডিক্যাল হিন্দুস ভিউজ উইথ থিওরিজ এক্সপাউন্ডেড বাই স্যার রবীন্দ্রনাথ ট্যাগর বেঙ্গালি। কারণ ওই যে তখন তিনি স্যার উপাধি তার ছিল, স্যার রবীন্দ্রনাথ ট্যাগর বেঙ্গালি পোয়েট, প্লেরাইট অ্যান্ড ফিলোসোফার রেজাল্টেড টুডে ইন অ্যাটাক অন ওয়ান অফ দ্য ট্যাগরস ভিজিটর আউটসাইড দ্য প্যালেস হোটেল বাই টু ইয়াং হিন্দুস। তাহলে হিন্দুরা তাকে তার এক ভক্তকে অ্যাটাক করেছে, তার সাথে দেখা করতে দেবে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে তাকে তারা সংবর্ধনা দিচ্ছেও না, আর অন্য কেউ যদি তার সাথে খুশি হয় তাকেও তারা দেখা করতে দিচ্ছে না। অথচ তারাই তাকে রবীন্দ্রনাথকে ডেকেছে। তার মানে কি, তারা রবীন্দ্রনাথকে ভয় পায় না, রবীন্দ্রনাথের বক্তৃতারও তারা, রবীন্দ্রনাথ নিজেও পরবর্তীতে আমি পড়েছি এই বইটিতে যে তিনি রবীন্দ্রনাথ বলছেন যে তারা আমাকে নিমন্ত্রণ করলো বক্তৃতা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন সেখানে গেলাম তারা কিন্তু আমাকে সংবর্ধনা দিল না এবং আমার বক্তৃতা ভালো করে শুনছেও না, বা শুনছে কিন্তু যেন রাগি রাগি চোখ এবং আমার সাথে একমত না, বোঝা যাচ্ছে তাদের কথায়। তো এই জিনিসটা বুঝতে হবে যে তারা পাঞ্জাবিতে তখন রবীন্দ্রনাথের থেকে বড় জ্ঞানী চলে আসছে আল্লামা ইকবাল। যদিও তার বই পাবলিশ হয়নি, কিন্তু তার ওই যে কবিতাগুলো, সেই কবিতাগুলো তো ব্রিটিশদেরকেও চ্যালেঞ্জ করছে এবং তার পড়াশোনা তো কেমব্রিজ আর মিউনিক থেকে দর্শনের পর পিএইচডি, ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স অফ পার্সিয়া, যে যারা এই বইটা পড়েছে তারা তো জানে। এবং আসলে খুবই বই, একটা বই 1915 সালেই পাবলিশ হয়ে গেছে, 1916 সালের কথা বলছি। তাহলে এই 1916 সালে তাহলে আশার খুদি পাবলিশ হওয়ার পরে গোটা ভারতবর্ষের নেতৃত্ব ইসের কাছে চলে গেল, এই আমেরিকা, এই ইসের কাছে একবার ডেফিনেটলি এবং প্রকাশ্যভাবেই রবীন্দ্রনাথের কাছ থেকে ইসের কাছে চলে গেল, এই আল্লামা ইকবালের কাছে। ফলে তাকে মারার যে ষড়যন্ত্র হচ্ছিল সেটা নিয়ে এখানে কিন্তু মানে প্রাইভেট ডিটেকটিভ কোম্পানি বড় কর্তা বলেছেন রবীন্দ্রনাথ হত্যার একটি নিশ্চিত ষড়যন্ত্র আবিষ্কার করেছেন, যার নেতৃত্বে রয়েছেন প্রবাসী হিন্দু বিপ্লবীরা যাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম এইচ সিং হাতোশি এবং জিওয়ান সিং। তাহলে জিওয়ান সিং এবং এইচ সিং হাতৌসি, তাহলে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা গদর পার্টির সভ্য প্যালেস হোটেলের কাছে বিশন সিংয়ের কাছে এবং উমরাও সিংয়ের ওপর চড়া হওয়ার জন্য তারা টেগোর উত্তর সভাস্থ সহ বাতিল করে সান ফ্রান্সিসকো ত্যাগ করলো। তাহলে কী হলো, প্যালেস হোটেলের কাছে বিশন সিং ও উমরাও সিংয়ের উপর হামলা হলো, গদর পার্টির উপর হামলা করলো এবং চড়া হওয়ার দরুন ট্যাগর উত্তর সমস্ত সভা বাতিল করে দেওয়া হলো এবং সান ফ্রান্সিসকো থেকে চলে গেলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর। হামলাকারীরা গ্রেপ্তার করা হলে শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ে হামলাকারীরা পূর্ব ভারতীয় এবং এই সান ফ্রান্সিসকো নিবাসী, তারাই নাকি এই নাম কি বলে ভীতি প্রদর্শন করেছিল জানা যায় এই ঘটনা। তাহলে এই পূর্ব ভারতীয় বলতে এটা বুঝতে হবে রেড ইন্ডিয়ান না, এরা হলো কি ইস্ট ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ানদেরকে বোঝানো হচ্ছে, মানে ইন্ডিয়ার পশ্চিম সাইডে যে পাঞ্জাব এই এলাকার লোকেরা, কিন্তু পূর্ব ভারত বলতে গোটা ইন্ডিয়াকে বুঝে, আর পশ্চিম ভারত ওয়েস্ট ইন্ডিজ বলতে তারা বুঝে আমেরিকাকে, যেগুলোকে যে ছোটো ছোটো দ্বীপপুঞ্জগুলোকে বা রেড ইন্ডিয়ানদেরকে যারা ওই কলম্বাস আবিষ্কার করেছিল। কারণ কলম্বাস তো মনে করতে হচ্ছে সে ইন্ডিয়ার পশ্চিমাংশে এসে পৌঁছে গেছে, পৃথিবীর উল্টা দিকে যাত্রা শুরু করে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সঙ্গীতের অন্যান্যদের চায় পরে তিনি এখানে বক্তৃতা দিতে রাজি হন এবং তিনি বক্তৃতা দিতে চাচ্ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর। যখন অধিকাংশ শিখ যাদের বলা হিন্দু যোদ্ধা এবং ব্রিটিশদের এদের সংখ্যা, এই ক্যালিফোর্নিয়া অঞ্চল থেকে 5,000 হিন্দু, তাদের সকলেই গদর পার্টির অনুগত। অধিকাংশ শিখ যাদের বলা হয় হিন্দু যোদ্ধা, তাহলে এই যে শিখ যোদ্ধা যারা এবং তারা কিন্তু 5,000 মতো, তারা কিন্তু এখানে আমাদের বাংলা যেমন আমরা রবীন্দ্রনাথকে আমরা শ্রেষ্ঠ মনে করি, কারণ বাঙালি মুসলমানের থেকে বাঙালি হিন্দু শ্রেষ্ঠ, কিন্তু এটাও বুঝতে হবে যে পাঞ্জাবি হিন্দু বা পাঞ্জাবি শিখের থেকেও পাঞ্জাবি মুসলমান কিন্তু জ্ঞান গবেষণায় অত্যন্ত টপ ছিল। এবং দিল্লিতেও এই ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে আমার পরবর্তী বক্তৃতা আসতেছে যে রবীন্দ্রনাথের ইটনের কী ভুলগুলো ছিল এবং ইটন প্রসঙ্গে সলিমুল্লাহ খানের কী ধরনের ভুলগুলো, সেটা নিয়ে আমি একটা বক্তৃতা দেবো, কাজেই অপেক্ষা করেন। তাহলে কী হলো যে বক্তৃতা ইচ্ছুক ছিলেন না এবং তিনি সঙ্গীতের চাপে এবং অন্যান্য বক্তৃতা রাজি হন। অপর পত্রিকায় প্লট টু সেভ মিস্টার স্যার আর টাগর নিফট ইন দ্য সান ফ্রান্সিসকো, রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলা হয় যে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, কারণ এই কোথায় শেক্সপিয়ার গোটা ইংল্যান্ডে জাগরণের জন্য দেয়, আর কোথায় রবীন্দ্রনাথ যে যার পরে বাঙালি আর কোথাও ভাত পায় না। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা এটা কিন্তু অনেকখানি মানে
পেসিমিস্টিক ছিল এবং তিনি ওরাও তো আজ তোরা যাস না ঘরেরও বাইরে এইসবই বেশি। আর নজরুল কী বলছেন, থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপকে দেশ হতে যায় দেশান্তরে। কাজে নজরুল ছিলেন বহির্মুখী, দেশ দখল করার পক্ষপাতী, বিভিন্ন দেশের জ্ঞান গবেষণা নিজের মধ্যে নিয়ে আসার কথা বলছেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার কথা বলছেন। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে ভয় দেখানোই বেশি। ইভেন যদি আপনি ওটাও পড়েন, ওই যে রবীন্দ্রনাথের নাম কী বলে, ও রে ও অভাগা, আরে অভাগা কে, তুমি তো সৌভাগ্যবান, নির্দিষ্ট মতো তুমি সারেন্ডার, জন্ম থেকেই তোমার মধ্যে সৌভাগ্য আছে, তুমি একটা তারার থেকেও সুন্দর। এটা কে বলছে, আল্লামা ইকবাল বলছে। তাইলে এই বলছে তুমি সূর্য হয়ে যাও, এই কথা বলছেন আল্লামা ইকবাল। তো এই জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথের সাথে আল্লামা ইকবাল এমন ডাইরেক্ট ক্ল্যাশ যে পাঞ্জাবিরা এই রবীন্দ্রনাথকে হত্যার ষড়যন্ত্র করতেও পারে বলে আমার বিশ্বাস। আমি তো বললামই যেখানে দুজনকে তারা এখানে ধরেছে, নাম কি বলে, একজনের নাম হলো গিয়া এই এইচ সিং হাতোশি এবং জিওয়ান সিং, তারা রবীন্দ্রনাথ হত্যার পরিকল্পনা করছিলেন 1916 সালে। এবং তিনি কিন্তু ওখানে বলছিলেন যে ব্রিটিশ শাসন ইসের থেকে ভালো, এই নাম কি বলে, মোগল শাসনের থেকে ভালো। কিন্তু আমরা দেখব যে পরবর্তীতে মোগল শাসন এবং স্বাধীন সুলতানি দুটাকেই কিন্তু এই মহাত্মা গান্ধী বলছেন যে এগুলো কিন্তু ইসের থেকেও ভালো, এই ব্রিটিশদের থেকেও ভালো। কারণ ব্রিটিশদের শাসনটা হলো মানুষকে মাথা নিচু করা শেখাচ্ছে, কিন্তু মুসলমান শাসন মানুষকে মাথা উঁচু করতে শেখায়, মানুষকে ক্রিয়েটিভ হতে শেখায়। আর ব্রিটিশ শাসন টেকনিক্যালিটি শেখায়, আর মুসলমানরা পার্সোনালিটি শেখায়। এইটা কে আবিষ্কার করেছিলেন? এটা আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের কাছ থেকে পরবর্তীতে মহাত্মা গান্ধী শিখেছিলেন, এবং মহাত্মা গান্ধী কিন্তু ভারতবর্ষে একক নেতৃত্ব বজায় রাখেন। তার আগে যারা এবং তার আগে যে লাল বাল পালের যে লাল বাল পাল, এই লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলককেও কিন্তু রবীন্দ্রনাথ এই নাম কি বলে, মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইনি একজন পিগমি, অত্যন্ত ক্ষুদ্র মানুষ কোন জায়ান্টদের তুলনায়। সেই জায়ান্ট হলো গিয়া এই নাম কি বলে, ওই আমলে, মুঘল আমলে যারা ছিলেন, মানে সেটা লালন না, এটা বুঝতে হবে। লালন কিন্তু ব্রিটিশ আমলেই, লালনের মধ্যে সেই মাথা নিচু করার গানই আছে। কিন্তু মাথা উঁচু গান কার? এই যে এটা হলো গিয়া কবি, তারপরে এই কবির দাদু নানক। হ্যাঁ, নানকের মধ্যেও কিন্তু একটা শিখরা, জানেন যে আপনারা যে শূন্যতে ভর্তি হয়, শিখরা কিন্তু মানে প্রচণ্ড মাথা উঁচু একটা জাতি, এবং তার ফলে ভারতের প্রধানমন্ত্রী 2-3 বার শিখরা হতে পেরেছে। কিন্তু বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু একজনও কিন্তু আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হতে পারেনি। অথচ শিখের সংখ্যা বাঙালি পশ্চিমবাংলার যে হিন্দু মুসলমানের তুলনায় অনেক কম। এই জিনিসটা করতে হবে যে এই ব্রিটিশ ভারতের ফলে এই যে এই পিগমিদের থেকে যে জায়ান্ট, মানে লাল বাল পালের 3 জন হলে পিগমি আমরা ধরতে পারি। কারণ মহাত্মা গান্ধী নিজেই তিলককে পিগমি বলছেন। তাহলে তিলকের পরিবর্তে মহাত্মা গান্ধী, বা এই লালা লাজপত রায়ের পরিবর্তে মহাত্মা গান্ধী, বা এই ইসের থেকে পরিবর্তে যে মহাত্মা গান্ধী, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে লালা লাজপতকে অত পিগমি বলা যায় না, কারণ তিনি জাপানের পরে বিরাট বই লিখেছেন। এবং এই কেন বলা যায় না, এই জিনিসটা বুঝতে হবে। লালা লাজপত রায় কিন্তু এই 3 জনের মধ্যে একজনই শহীদ হয়ে গেছিলেন ডাইরেক্ট, তার মাথায় বিরাট বড় আঘাত হয়েছে, তারপর তিনি হাসপাতালে মারা যান। কিন্তু তিলক বা এই বিপিনচন্দ্র পাল এরা শহীদ হননি। তা এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই পাঞ্জাবি যে প্রচণ্ড উদ্দীপনা আল্লামা ইকবাল করেছিলেন, ফলে কিন্তু এই জাপানের পরে বই লিখেছিলেন, নাম কি বলে, এই প্রশাসক জার্মানির আল্লামা ইকবাল, আর এই জাপানের প্রশাসকেরা লালা লাজপত রায় বই লিখেছিলেন। তাই আমাদের লালা লাজপত রায়ের বইগুলো পড়তে হবে, আমাদের আল্লামা ইকবালের বইগুলো পড়তে হবে, মহাত্মা গান্ধীর বইগুলো পড়তে হবে। তাইলে কী হবে, বাঙালিও তখন সারা ভারতের নেতৃত্ব নিতে পারবে। এবং এই জিনিসটা বুঝতে হবে যে এবং রবীন্দ্রনাথ বলছেন যে আমার উপরে আসলে হামলার চেষ্টা হয়নি, কিছু সিকিউরিটি ছিল, এখনও আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এই সিকিউরিটি দেখবে যার সময় থাকবে না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই গাদার পার্টির নেতা নিজেই পরবর্তীতে খুন হয়ে যান। কিন্তু এই তার বিরুদ্ধে যে এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে ব্রিটিশের দালালির অভিযোগ শুধু আমি একা করছি না, এই উত্তর ভারত দক্ষিণ ভারতে বরাবরই করা হয়েছে। এবং ছাড় আমি উদাহরণ দিলাম, এবং তাকে হত্যা প্রচেষ্টাও করা হয়েছে। তাহলে এই জিনিসটা যখন আমি পরবর্তী ভিডিওতে আরও চমৎকারভাবে এই রবীন্দ্রনাথের অজানা কাহিনিগুলো এগুলো আমি তুলে ধরবো। এবং আরেকটা জিনিস কি, এই বইটার যে লেখক, তারা কিন্তু কোনো ইউটিউব ভিডিও বানায়নি, কারণ তারা লিখেছে হয়তো বিবেকের দায়িত্বে, কিন্তু তারা বেশি প্রসার চায়নি। কারণ এর আগেও কাজী আব্দুল ওয়াদুদের পরে প্রায় 1-1.5 ঘন্টার ইউটিউব ভিডিও বানিয়েছে, কিন্তু একজন ব্রাহ্মণ, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান লোক, কিন্তু তিনি এটা ইংলিশে করেছেন, কারণ ইংলিশে করলে বেশি লোক বুঝতে পারবে না। কাজী আব্দুল ওয়াদুদ একজন প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন। তিনি গেটের পরেও হাউস কিতাবে লিখেছেন, এবং
হিন্দুরা তো গেটেকে নিয়ে লিখবে না, কারণ গেটে ইসলামের প্রশংসা 200 কবিতা লিখেছেন এবং তিনি সারা পৃথিবী শ্রেষ্ঠ জার্মানির শ্রেষ্ঠ কবি। কাজেই ইসলাম যে শ্রেষ্ঠ এটা বাংলার মুসলমানরা জেনে ফেলবে, এই জন্য হিন্দুরা কিন্তু গেটের উপরে বড় বই লেখেনি। কিন্তু এই বড় বই লিখেছিলেন কে? বড় বই লিখেছিলেন কাজী আব্দুল ওয়াদুদ। কিন্তু কাজী আব্দুল ওয়াদুদের পরে যখন 1 ঘন্টা বক্তৃতা কোনো হিন্দু ব্রাহ্মণ দিয়েছেন, কিন্তু সেটা আপনি দেখবেন কাজী আব্দুল ওয়াদুদ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ওই হিন্দু ব্রাহ্মণের আপনি বক্তৃতা পাবেন 1 ঘন্টা, কিন্তু সেটা ইংলিশে, বাংলায় না, কারণ তিনি চেয়েছিলেন যে বাঙালিরও কথা যাতে না জানে। তো কাজে কিন্তু আমি এই বাংলায় কথা বলছি কারণ আমি চাই যে বাঙালি মুসলমানরা আবার জেগে উঠুক, বাঙালি হিন্দুরা আবার জেগে উঠুক। তারা এই র্যালফোর্ড এমারসন পড়ুক, আল্লামা ইকবাল পড়ুক, মহাত্মা গান্ধী পড়ুক, তারপরে এই লালা লাজপত রায় পড়ুক। তাহলে কী হবে যে আর বাঙালি ইউনিটি জিনিসটা শিখুক, তারপরে ডিসিপ্লিন বা এই জিনিসটা শিখুক, আর ইমান জিনিসটা শিখুক, ইয়াকিন জিনিসটা শিখুক। ইয়াকিন মানে শুধু ইমান না, বিশ্বাস না, এটা আত্মবিশ্বাসও বটে। তো এই ইয়াকিন জিনিসটা 71-এর পর আমরা অনেকখানি হারিয়ে ফেলেছি। ইয়াকিন কিন্তু ওই পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত মার কাছে ইয়াকিন সাতবাদ, এটা কিন্তু ছিল। ইয়াকিন জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আমার এই বক্তৃতার ফলে বাঙালি মুসলমানদের মধ্যে যদি ইয়াকিন জিনিসটা জেগে ওঠে, আমরা রবীন্দ্রনাথের সাথে ইকবালের তুলনা করতে শিখি, এবং রবীন্দ্রনাথ যে দেবতুল্য না, তাকে নিয়ে প্রচণ্ড পরিমাণ সমালোচনা রবীন্দ্রনাথের যুগেই হয়েছে, সেগুলো নিয়ে, এবং এই প্রেমচাঁদ উত্তর ভারতের লোক, এই উত্তরপ্রদেশের লোক বা উত্তর ভারতের লোক, তিনি যে রবীন্দ্রনাথ সম্বন্ধে কী ধারণা পোষণ করতেন, বা এই রামচন্দ্র ভারদ্বাজ, এরা রবীন্দ্রনাথ সম্বন্ধে কী ধরনের ধারণা পোষণ করতো এবং রবীন্দ্রনাথের সম্বন্ধে। কিন্তু রবীন্দ্রনাথ এখানে কিন্তু অস্বীকার করেছেন যে আমার উপরে হামলা হওয়ার কথা ওরা জানিয়েছে ঠিকই, কিন্তু আমি তো তেমন কিছু দেখি না। এবং তিনি এক জায়গায় বলেছেন যে আমি আশা করি যে এই এদের মধ্যে যে সিভিক সেন্স বা তার দেশের লোকের মধ্যে মেন্টাল হেলথ, এইটা মেন্টাল স্যানিটিটা খুব চমৎকার হবে, যে তারা আমাকে হত্যা করতে চাইবে না। মানে কোথায় ওস্তাদ ছিলেন রবীন্দ্রনাথ অনেক পড়েছিলেন, কিন্তু আল্লামা ইকবালের তুলো কিছুই না। এই জিনিসটা বুঝতে হবে। এবং রবীন্দ্রনাথের যে প্রভাব, বঙ্কিমের যে প্রভাব, আল্লামা ইকবালের প্রভাব উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে একেবারে তছনছ হয়ে গেছিলো, বিদায় করে দিয়েছিলাম আল্লামা ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জন্যই কিন্তু দেখা যায় যে এই যে রিপাবলিক টিভির যে ইনি কিন্তু এই উত্তর ভারত থেকে আসেনি, দক্ষিণ ভারত থেকে, ইনি আসছেন এই বাংলার ওই পার থেকে, আসাম থেকে আসছেন। কারণ বাংলা বা আসাম এই অঞ্চলের রবীন্দ্রনাথ বা এ ধরনকে টপ মনে করে, আল্লামা ইকবালকে তারা বা উত্তর ভারত যে কীভাবে গণতন্ত্রের জন্য দায়ী, এটা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝেও না। কাজেই এই অর্ণব গোস্বামী, তিনি সম্ভবত বুঝেন নাই কি যে তিনি আস্তে আস্তে কিন্তু বিজেপি থেকে অনেকখানি সরে আসতেছেন, কারণ এই যে ভোট চুরির কথা আসতেছে, বা এই যে বিচারালয়গুলোকে তারা করাপ করতেছে। বিচারালয়ের যারা প্রধান বিচারপতি, এদেরকে কংগ্রেস জনতা পার্টি বলেছে যে এদেরকে এই রিটায়ারের পরে সে যেন পার্লামেন্টের রাজ্যসভার লোক না হইতে পারে। তো তার মানে কি, যে বাংলাদেশেও যেমন রিটায়ারের পরে এই খায়রুল হককে আইন কমিশনের প্রধান বানানো হয়েছিল, এবং তিনি কিন্তু একটা যুগ ধ্বংসকারী একটা রায় দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক বাতিল, তাই দিয়ে কিন্তু হাসিনা এত স্বৈরাচার গুণগুলো করতে পেরেছিল। তো কাজেই কিন্তু আমেরিকাতে এই ধরনের চান্সই নেই, কারণ সে আজীবন বিচারক। তাহলে আমেরিকানরা জানে কাকে শ্রদ্ধা করতে হবে, কে কখনো, মানে বিচারক তো কখনো আমলা হতে পারে না, বিচারকের কাজ তো কলমের, তিনি তো জল্লাদ নেয়, তাকে কিন্তু প্রতিটা রায় লিখতে হলে তার পক্ষে যুক্তি দিতে হয়, যুক্তি শুনতে হয় প্লেন্টিভদের, হ্যাঁ, যারা কমপ্লায়েন্ট তাদের যুক্তি শুনতে হয়। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে যারা অভিযোগকারী তাদের যুক্তি শুনতে হয় এই বিচারককে। তাহলে কাজে বিচারকের ক্ষমতা যদি বাংলাদেশে বাড়ে, যদি আমাদের এখানে সিনেট, যারাও কিন্তু একটা বিচারকের মতোই জ্ঞানীগুণী মানুষ, এবং এই রোমান সিনেটদের কাজ কিন্তু একটা বিচার করাও ছিল এই জিনিসটা, এবং তারা বিচার করতো রোমান সম্রাটের। এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এখানে যদি সিনেট তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের এই খালেদা হাসিনা যেরকম স্বৈরাচারী একটা মনোভাব নিয়ে চলে গিয়েছিল, এই দুই পার্টির যে একটা থেকে আমরা একটা জ্ঞানীগুণী যুগে ব্রিটিশ বা আমেরিকান ডেমোক্রেসিতে আমরা দেখবো যে গ্ল্যাডস্টোন, এবং এরা কিন্তু এই ডিজিটালি গ্ল্যাডস্টোনের মধ্যে যে ধরনের ডিবেট তর্ক বিতর্ক হতো, বা এই লিঙ্কনের সময় যে তর্ক বিতর্ক হয়েছে তার অপোনেন্টদের সাথে, এই ধরনের একটা পরবর্তীতে এখনও আমরা দেখতেছি যে ওবামার সাথে যে অন্যদের যে নাম কি মিট রমনির যে ডিবেটগুলো হয়েছে, সেগুলো কিন্তু ইউটিউবে আছে। তাহলে এই ধরনের আমরা ডিবেট আশা করছি, যেখানে এই মানে জামাতের প্রধানের সাথে বিএনপি প্রধানের ডিবেট হবে। সেখানে আমরা আশা করব যে এই ডিবেটের ফলে জনভোট, কে বেশি বাজেটকে বোঝে, কে বেশি
দেশ চালানো বোঝে, এই জিনিসগুলো আমাদের সামনে আসবে এবং এই ডিবেটগুলোর ফলেই যদি আমাদের ভোট দেওয়া হয় এবং বেশিরভাগ ভোটারদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে বেশিরভাগ মন্ত্রীদেরকে একজনও এই সিনেট বা এই আমাদের পার্লামেন্ট থেকে নেওয়া উচিত না। সিনেট তো এখনো হয়নি, হবে আশা করছি। তাহলে এখানে সিনেট বা পার্লামেন্টে এরা কিন্তু এদের কাজ হলো গিয়া বিচার করা, দেশের অন্যায় থেকে প্রধানমন্ত্রীর বিচার করা, এই নাম কি প্রেসিডেন্টের বিচার করা এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগ যে 7জন বা 9জন থাকবে তাদেরকে আজীবন বিচারক ঘোষণা দেওয়া আমেরিকার মতো। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার কোনোদিন বাতিল হবে না। আমরা ভোটটা নিশ্চয় দিতে পারবো, ভোটের অধিকার, ভাতের অধিকার, উন্নয়ন, বাংলাদেশের ব্যাঙ্কগুলো তখন আর দেউলিয়া হবে না। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কী হবে যে আমরা এই রবীন্দ্রনাথের কাল্ট স্ট্যাটাসটাকে ভেঙে পড়বে এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে শুধু আমি একাই বলছি না যে রবীন্দ্রনাথ দেশদ্রোহী বা দেশদ্রোহী ঠিক না বা এই ব্রিটিশের দালাল, এই ধরনের কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশায় ছিল এবং রবীন্দ্রনাথ কিন্তু এই ব্রিটিশের প্রশংসা করছিলেন এবং জার্মানদের বিরুদ্ধে। এখানে এই বইটাতে বিপ্লবীদের রবীন্দ্রনাথ এখানে কিন্তু এদের কথাগুলো আছে যে রবীন্দ্রনাথ এই জার্মানদের বিরুদ্ধে তিনি ব্রিটিশদের প্রশংসা করছিলেন। প্রায় 40টা বক্তৃতা দেওয়ার তিনি প্রজেক্ট হাতে নিয়েছিলেন। $500 তিনি পাবেন, বিশ্বভারতীতে সেই টাকা তিনি বিনিয়োগ করবেন। কাজেই এই 1916 সালে কিন্তু আমেরিকা এই বিশ্বযুদ্ধে জড়ায়নি, প্রথম বিশ্বযুদ্ধে। 1917 সালে যখন জড়ায় তারপরে কিন্তু জার্মানি পরাজয় হয়, কিন্তু তারপরে এই রাশিয়া কমিউনিস্ট হয়ে যায় এবং হিটলারের উত্থান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পৃথিবী তার 25 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী ধাবিত হয়। কাজেই মানে আমেরিকা যুদ্ধে যোগদান করেও যে খুব বেশি ভালো হয়েছে এটাও বলা যায় না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আর আমেরিকার কথা ব্রিটেন ফ্রান্স শুনেও নেই, এর জন্য কিন্তু তারপরে তারা বলেছিল যে না আমরা আর কোনো যদি জার্মানি যদি ইংল্যান্ড দখলও করে ফেলে, ফ্রান্স দখলও করে ফেলে, আমরা যুদ্ধে যোগ দেবো না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ক্যাবিনেট ডেমোক্রেসি আর কংগ্রেসেরাল ডেমোক্রেসি দুটোর মধ্যে পুরো পার্থক্য আছে। এই নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো ক্যাবিনেট ডেমোক্রেসি ব্রিটিশের থেকে আমেরিকার যে কংগ্রেসেরাল ডেমোক্রেসি আরও ভালো। এখানে কিন্তু এই জিনিসগুলাই আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো মন্ত্রী, প্রতিটা মন্ত্রী থাকবে ভীতু, তারা এই কোনো এমপি হবে না, তারা হবে টেকনোক্র্যাট, সবাই টেকনোক্র্যাট হবে এবং তাদের বস হবে গিয়া এই যারা প্রচণ্ড বিতার্কিক যারা সিনেটে থাকবে, এরা বাংলাদেশের যারা এই ইসের থাকবে, ওই যে নাকি বলে পার্লামেন্টে থাকবে, লোয়ার পরিষদে থাকবে। তো লোয়ার পরিষদ আপার পরিষদ দুটোই বাংলাদেশে যদি হয় তখন আমরা আর একদলীয় গণতন্ত্র পাবো না, আমরা ডিক্টেটরশিপ পাবো না, আমরা এখন হাসিনা পাবো না। কাজেই রবীন্দ্রনাথ কে সম্পর্কে যে এই রবীন্দ্রনাথ যে একচিটিয়াভাবে পরবর্তীতে 71-এর পরবর্তীতে যে গাল গল্পগুলো, বিশেষ করে চট্টগ্রাম এলাকার লোকেরা, বিশেষ করে আহমেদ শরীফ আর নাম কি বলে সলিমুল্লাহ খান, আহমেদ ছফা, এই তিনজন যেভাবে রবীন্দ্রনাথকে করছেন। এই ঢাকার যে এই আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু রবীন্দ্রনাথকে কখনোই অত বড় করেনি, কিন্তু আহমদ ছফা ছিলেন চট্টগ্রামের, তিনি কিন্তু আহমদ ছফা ইসের সাথে তর্ক করতেন, নাম কি বলে রাজ্জাক স্যারের তো জার্মান দর্শন পড়াই ছিল না, এটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি। তো ফলে তিনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি, কারণ ইকবালের সাথে রবীন্দ্রনাথ তুলনা করতে গেলে জার্মান দর্শন জানা থাকা লাগে। তাহলে আমার ভিডিওটা আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।